ঠিক আছে, আস্তে 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 দেখুন, আমরা কোর্টে গেছিলাম, আপনারা জানেন বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কোর্টে গেছিলেন, আমরা অ্যাপিল করেছিলাম। এই ডেমোলিশনের ওপর স্টে অর্ডার হয়ে গেছে। বাড়ি এখানে ইচ্ছে মতো ভাঙা যাবে না, লোকজনকে মাঝরাত্রিবেলা বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে দিয়ে রাস্তায় নামানো যাবে না। কিন্তু আমরা এটা দাবি করছি, তপসিয়া থেকে শুরু করে গোটা কলকাতা শহরে এই জাভেদ খান, ফাইয়াজ খানরা গত 30 বছর ধরে তারা যে লুটেছে, বেআইনি বিল্ডিং তৈরি করার নাম করে তারা যে লুটেছে, জাভেদ খান, ফাইয়াজ খানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তাদের পাপের শাস্তি সাধারণ লোককে দেওয়া যাবে না। যারা করেছে তাদেরকে ধরুক, যারা করেছে তার জন্য যারা দায়ী তাদেরকে ধরুক। আজ ববি হাকিম জেলের বাইরে কেন? জাভেদ খান, ফাইয়াজ খান জেলের বাইরে কেন? আজ সোনা পাপ্পু এখনো ধরা পড়েনি কেন? বিল্ডিং এ যারা এমআইসি ছিল গত 10 বছর ধরে, 15 বছর ধরে। এবং আমরা এখানে দাবি করছি, থানারও এই তিলজলা থানায়, তপসিয়া থানায়, পাশে এন্ডালি থানায়, পরম আইল্যান্ড থানায়, এই তপসিয়াকে ঘিরে যতগুলো থানা আছে, গত 15 বছর 20 বছর এই থানাগুলোতে যত ওসি এসছে, তারা কে কে টাকা খেয়েছে এই বেআইনি বিল্ডিং করার নাম করে, তাদের বিরুদ্ধে এনকোয়ারি হোক। কিন্তু সাধারণ গরিব মানুষের উপর এই লুটপাট করা যাবে না। আমরা যতগুলো দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি পশ্চিমবাংলায় আজকে 2 মাস হলো, 4 মাস হলো তৈরি হয়েছে, 5 বছর হলো তৈরি হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে গত 30 বছর ধরে পশ্চিমবাংলায় লড়াই করেছি আমরা। যখন সুব্রত মুখার্জির কর্পোরেশন ছিল, যখন শোভন চ্যাটার্জি, ববি হাকিমদের কর্পোরেশন ছিল, এই কলকাতা শহরে পুকুর ভরিয়ে, জলাজমি ভরিয়ে, এমনকি এই তপসিয়ায় দেখাতে পারি জাভেদ খান কবরস্থানের জমির ওপর পর্যন্ত বিল্ডিং বানিয়েছে। এই তপসিয়ায় দেখিয়ে দেবো বাইপাসের ধারে। তার বিরুদ্ধে লড়েছি আমরা, তার জন্য মার খেতে হয়েছে। এখানে আমাদের এমন অনেক কমরেড এখন পেছনে দাঁড়িয়ে আছেন, এই একটু আসতে, এখানে এখন পেছনে এমন অনেক কমরেড আমাদের দাঁড়িয়ে আছে যারা 5 বছর 6 বছর তপসিয়ায় নিজের ঘরে ফিরতে পারেনি, তাদেরকে জাভেদ খানের ছেলে ঘরে ফিরতে দেয়নি। তারপরও আমরা বলছি যে সাধারণ মানুষকে, জাভেদ খান আর ফাইয়াজ খানের পাপের জন্য সাধারণ তপসিয়ার মানুষকে শাস্তি দেওয়া যাবে না। তপসিয়াতে আমরা 95 সালের পর থেকে আজকে 31 বছর তপসিয়াতে আমরা একটা ভোটে জিতিনি, একটা ভোটে আমরা জিতিনি, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি। আমরা 31 বছর তপসিয়ায় হেরেছি, কিন্তু যে আমাদেরকে ভোট দিয়েছে আমরা তার পাশেও আছি, যে আমাদেরকে ভোট দেয়নি আমরা তার পাশেও আছি। আমরা এখানে ভোটে জিতিনি 30 বছর, তাও আমরা বলছি যারা এখানে জিতেছে সেই বাপবেটা এখন পালিয়েছে। তপসিয়ার মানুষকে পথে বসিয়ে বাপবেটা পালিয়েছে, কিন্তু আমরা আছি, সিপিএম আছে, কমিউনিস্ট পার্টি আছে। স্টে অর্ডারের কপি সব পরিবারে আমরা দিয়ে যাব, পুলিশ আসুক, যে আসুক, স্টে অর্ডারের কপি দেখিয়ে দেবেন। পশ্চিমবাংলায় বুলডোজার রাজ চলবে না, বাংলায় বুলডোজার রাজ চলবে না, পশ্চিমবাংলায় কোনো ভাঙচুর হবে না, ঠিক আছে? হবে না। দর্শক, গতকালকে তপসিয়া তিলজলাতে এই সব হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ উনি গিয়ে এই সব বলেছেন, এবং কলকাতা হাইকোর্টের যে স্টে অর্ডার কপি সেটা উনি দিয়ে এসছেন। যেহেতু স্টে হয়েছে, এখন নতুন করে ভাঙা যাবে না, যেটা আর কি কলকাতা হাইকোর্ট বলেছে, একটা অন্তর্বর্তীকালীন একটা স্টে দিয়েছে। নতুন মুখ্যমন্ত্রী ওই যে অগ্নিকাণ্ডটা ঘটলো তারপরেই যে অর্ডারটা করেছিলেন যে ভেঙে ফেলতে হবে, শুধু ওই বাড়ি না, আরও যেসব বাড়ি রয়েছে যেখানে নিয়ম মানা হয়নি সেগুলোকেও ভাঙতে হবে, রিপোর্ট করার কথাও বলেছিলেন। তো তারপরেই সিপিএমের তরফ থেকেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। তো তার একটা হিয়ারিং গতকাল হয়েছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন একটা স্টে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো তার কপি নিয়ে উনি ওখানে গিয়ে এইসব বলে এসছেন। দেখুন, উনি যেসব বলেছেন তার তো অনেক ব্যাখ্যা হবে, পাল্টা যুক্তি কেউ হয়তো দিতে পারেন। তাদের আমলে কেমন ছিল তপসিয়া, তাদের আমলে কি সব বৈধ বাড়ি হতো নাকি তাদের আমল থেকেই শুরু হয়েছে, এসব নিয়ে প্রশ্ন তৈরি হবে। কিন্তু আমি যেটা নিয়ে চর্চা করতে এলাম দর্শক, সেটা হচ্ছে, যদি বলেন যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সিপিএম, বলতে পারেন। এখন ঘোলা জল ঘোলা হয়ে যাচ্ছে ব্যাপারটা, বা ওনারা ঘোলা করছেন, এইসব নিয়ে তর্ক বিতর্ক অনেক উঠতে পারে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যারা ভাবছেন যে এই ঘোলা জলে মাছ ধরতে নামা সিপিএম মাছ কি পাবে, যদি আপনারা এই প্রশ্ন করেন, আমি দর্শক
যেটা বলতে পারি পলিটিক্যালি, আবার বলছি এই বাড়ি ভাঙা এই সব নিয়ে এর সব অন্য ব্যাখ্যা আছে, আমি ওটা নিয়ে এখন চর্চা করছি না। আমি জাস্ট এখন পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে চর্চা করতে এসেছি, যে মাছ পাবে কি পাবে না বামেরা যেভাবে মাছ ধরতে নেমেছে, যেহেতু এখন তৃণমূল কংগ্রেস গুটিয়ে গেছে। আমার কোথাও মনে হচ্ছে দর্শক, হ্যাঁ কিছু মাছ হলেও পাবে, বিরাট মাছ না হলেও কিছু মাছ কিন্তু যেটা পাচ্ছিল না বামেরা পাবে, যেভাবে ওরা একেবারে শুরু থেকেই নেমেছে মাছ ধরতে। কেন বলছি কথাটা? দেখুন, এই যে বললেন না যে জাভেদ আহমেদ খান এবং তার ছেলে ফয়েজ আহমেদ খান, তাদের পাত্তা নেই, তাদের পাত্তা নেই, এলাকার মানুষও দেখছেন পাত্তা নেই। তারাই একটা সময় লুটেপুটে নিয়েছেন, ভোট লুটেছেন, পয়সা লুটেছেন, সব ইল্লিগাল কাজকর্ম অনেক বেশি করে এই আমলে হয়েছে। আর এখন যখন নিয়মের ফেরে, যখন ভাঙার একটা নির্দেশ এসছে, অনেক মানুষ চিন্তায় পড়ে গেছেন কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে, তখন সত্যি তো জাভেদ আহমেদ খান বা তার ছেলের তো পাত্তা নেই। তো পুরো ওই যে এলাকা, আমি তো ওই এলাকায় ছিলাম অনেক দিন, কোনো ফাঁকা জায়গা আর নেই বললেই চলে, পুকুর জলা সব বুঝিয়ে বাড়ি পর বাড়ি। আর ওখানে একটা কথাই শুনতাম, জাভেদ খানের নাম আগে শুনতাম, তারপরে তার ছেলের নামটা বেশি করে শুনতাম, জাভেদ খানের ছেলে। একেবারে চার্টে ইল্লিগাল কনস্ট্রাকশন ওখানে হয়েছে, কোনো নিয়ম নেই, ছাড় নেই, কিছু নেই, কোয়ালিটি মেনটেন নেই, যে কোনো সময় একটু দুলে গেলে কলকাতা হুড়মুড়িয়ে সব পড়ে যাবে, এসব হয়েছে। কিন্তু তাদের এখন পাত্তা নেই। তো তাদের এখন পাত্তা নেই যেমন দেখতে পাওয়া যাচ্ছে, পাত্তা নেই বলে এই শতরূপ ঘোষরাও প্রচার করছেন, মানুষের কাছে বলছেন যে তাদের পাত্তা নেই, এবং এটাও বলছেন তাদেরকে ধরা উচিত। কেন এদের সাধারণ মানুষকে পথে বসানো হচ্ছে? আগে যারা এইসব করেছেন তাদেরকে ধরা উচিত। যিনি মেয়র আছেন, বা যারা এমআইসি ছিলেন, তারপরে বিল্ডিংয়ের দায়িত্বে যারা আধিকারিক, আশপাশের থানা যারা স্কোয়ার ফুট হিসেব করে টাকা নিতেন, সবাইকে ধরা উচিত। এই যে জাভেদ খান পরিবারের উপস্থিতি নেই, অনুপস্থিতি, আর সেই সঙ্গে আরও যে ব্যাপার স্যাপার, আরও যাদের জন্য পথে বসা, এই যে এগুলোকে ওনারা মানুষের সামনে আনছেন ওখানে গিয়ে, তো এর একটা ফল তো আসবেই না ওনাদের পক্ষে, এর একটা ফল আসবে। আর মুসলিমরা আপনারা দেখছেন বিজেপির প্রতি এখনও ম্যাক্সিমামই বলবো যে তারা ভরসা রাখতে পারছে না। ভোট দেওয়ার ক্ষেত্রেও মুসলমানদের ভোট খুব বেশি বিজেপিতে যায়নি, ছিল টিএমসিতে ভোটটা বেশি। তো এখন টিএমসির এই হাল, এক তো টিএমসি ক্ষমতা থেকে চলে গেছে, তারপরে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে টিএমসির লোকেদের এখন পাত্তা পাওয়া যাচ্ছে না, টিএমসির এমএলএরাও সব কেমন যেন গা ঢাকা দিয়ে দিয়েছেন। এমনকি বিধানসভাতে যে গতকাল প্রোগ্রামটা হলো, সেখানেও টিএমসির লোকজনদের সেই সরাব হতে দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই যেন কোথাও একটা ভয়ে সিটিয়ে রয়েছে। সিটিয়ে থাকার কথাও, কারণ সবাই তো আতঙ্কের মধ্যে আছেন না, কারণ চুরি দুর্নীতি প্রচুর হয়েছে, তো আর নতুন সরকার তো সব ধরপাকড় করবে বলছে এবং ধরতে শুরুও করে দিয়েছে। ফলে তারা যেন কোথাও একটা ফিটিং করে পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। তো যারা এই রকম অবস্থায়, তো তাদের প্রতি মানুষ কি করে ভরসা করবেন? ফলে টিএমসি এই যে গুটিয়ে গেছে না, এটাতে এই অংশের মানুষ, মুসলিম ভোটটার কথা আমি বলতে চাইছি, তারাও এখন ভরসা হারিয়ে ফেলছে এই টিএমসির প্রতি। আর টিএমসির আরও সব ছবি আসছে, ভিতরে সব বৈঠক করছেন ওনাদের নেত্রী, সে বৈঠকের যা চেহারা, যা ছবি, চোখ মুখের যা অবস্থা, এইসব দেখে আর মানুষের ভরসা আর নতুন করে থাকবে না। আর আমি এটুকু বলতে পারি, মুসলিমরা কিন্তু আর যাই হোক টিএমসিতে আর কিন্তু ভরসা করবেন না, এটাই বলতে পারি। বিজেপির প্রতি তাদের অন্য একটা ভয় ভীতি আছে, তবে এই ভয়টাও কাটবে। এবার দেখবেন বিজেপির প্রতিও মুসলিমদের একটা অংশ কিন্তু ভোট দেবে, কিন্তু আর একটা অংশ তারা ভোট দেবে না, তাদের মধ্যে অন্য ভাবনা ঢুকে রয়েছে, সেটা আবার বের করা মুশকিল আছে। তো সেই অংশটা কিন্তু আর দেখবেন আর কিন্তু এই টিএমসির দিকে যাবে না, সেই অংশটা এখন দোলাচলে ঘুরছে, কোথায় যাবে। তো সেই জায়গায় শতরূপ ঘোষরা যেভাবে রাস্তায় নামছেন, আবার মনে হয় এর কিছু একটা ফায়দা ওনারা পাবেন। পার্সেন্টেজটা কত হবে সেটা পরে অঙ্ক কষা যাবে বা দেখা যাবে, কিন্তু এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে না, বা একটা দিশেহারা অবস্থা মুসলিমদের, অ্যান্টি বিজেপি যে ভোটটা মুসলিমদের, যেটা টিএমসির দিকে ছিল, সেটা কিন্তু একটা ঘুরছে। তারা কোন অংশের দিকে তারা যাবে, কাকে ধরবে, এটা কিন্তু এখনও স্টেবল ব্যাপারটা না, এটা একটা ঘুরছে।
এই ঘোরা অংশটাকে এই শতরূপ ঘোষরা কিন্তু ধরতে পারেন। তবে শতরূপ ঘোষ বলতে শতরূপ ঘোষ এবং নওশাদ সিদ্দিকী তারা যেহেতু একসঙ্গে আছেন, ফলে এই যদি একজোট হয়ে ওনারা চলেন, কারণ নওশাদ সিদ্দিকীর একটা সেন্টিমেন্টও আছে। দেখেছেন এই যে ভোট হলো, সেই ভোটে বামেদের প্রচারে নওশাদ সিদ্দিকী অনেকে গেছেন এবং সেখানে প্রচুর লোক হয়েছে। ফলে যদি এই অংশটা তারা ঐক্যবদ্ধ হয়ে এই 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 ইস্যুগুলোকে, এগুলো তো এক একটা ইস্যু, মানুষের পাশে থাকার এক একটা ইস্যু। তখন ওনারা বলছেন মানুষের পাশে আছি, এই করছি সেই করছি, ভোটে না জিতলেও আছি, এটা হচ্ছে মানুষের পাশে থাকার বার্তা। কিন্তু ভোট অঙ্ক তো ওনাদের মাথায় সবসময় কাজ করে, তাই না? সুতরাং ভোট অঙ্কের কথা মাথায় রেখে এমন একটা জায়গা যেখানে মুসলিম ভোট সবই, অথচ এই মুসলিম ভোট টিএমসির দিকে ছিল, কিন্তু টিএমসির এখন হাল ওই রকম এবং তাদের এখন পাত্তা নেই। সেটা যদি মানুষকে আর একটু ভালো করে ধরিয়ে দেওয়া যায় যে আপনারা দেখুন এইরকম পথে বসে আছেন, যাদের জন্য এইসব বাড়ি টাড়ি তৈরি হলো, সেই বাড়ি আপনারা কিনলেন, আজকে তাদের কোনো পাত্তা নেই, তাহলে দেখুন ফেলে কেটে পড়েছেন। এই বার্তা পৌঁছে দিয়ে তো মানুষের মনে একটা কনফিডেন্স যদি আনা যায়, সেই চেষ্টা ওনারা করছেন। আর আমার মনে হয় এটা এসে যাবে, যেহেতু এখন আর বিকল্প কিছু নেই। কংগ্রেসের প্রতি হয়তো মালদা মুর্শিদাবাদ এলাকাতে কিছু হতে পারে, কিন্তু এই আমাদের দক্ষিণবঙ্গের এই দিকটাতে কংগ্রেসের তো সেরকম বেশ নেই। তো আর আইনি লড়াইয়ের যে ব্যাপারটা, এখন তো আইনি লড়াইটা একটু বেশি করতে হবে, সেটা বামেদের আইনজীবীরা একটু বেশি আছেন এইসব ক্ষেত্রে। তো সুতরাং এই ফাইটটা ওনারা এদিক থেকে পাবেন। এর আগে বামেরা কেন জায়গা পাচ্ছিল না? প্রথমত বামেরা যা করে গেছে, সত্যি বামেদের ব্যাপারে এখনও মানুষের আতঙ্ক আছে, এখনও মানুষের কিন্তু আতঙ্ক বামেদের ব্যাপারে আছে। আমি নিজেও দেখেছি আছে। বামেদের ওই যে একটা গলার আওয়াজ কমরেড, এটাতেই মানুষের এখনও পিলে চমকে যায়, এই কমরেড। তো এই এখন আমি তো বলবো বামেরা যদি নতুন ভাবনা নিয়ে এগোতে চায়, তাদেরও কিছু এই মানে অ্যাটিটিউড বা এইসব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ভরসার জায়গাটা, কারণ অতীতে তাদের সরকার ছিল অনেক বছর, 34টা বছর সরকার ছিল। সেই জামানা যারা দেখেছেন না, তাদের মনে এখনও ভয় রয়েছে, সেই ভয়টা কাটাতে হবে। তো যাই হোক, সর্বাংশের মধ্যে না কাটাতে পারলেও মুসলিমদের ওই অংশটা তারা বাধ্য হয়ে, বলবো যেহেতু এখন আর বিকল্প কোনো পার্টি এই মুহূর্তে নেই, আর টিএমসিতে আর ভরসা, আমি আবার বলছি টিএমসি ফেস। এরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বামেরা, এটা তো একটা পার্ট। কিন্তু এটুকু বলতে পারি যে মানে টিএমসি, দেখুন বিজেপির এই মুহূর্তে কিছু হবে না। বিজেপির যে ভোট ব্যাংক, সে তো বিজেপির তো আছেই, বরং বিজেপির শাসন ক্ষমতায় এসছে, তাদের ভোট আরও ওদিকে বাড়বে। কিন্তু বাকি অংশটা যেটা টিএমসির দিকে থাকছিল বাধ্য হয়ে, কারণ টিএমসি বলতো আমরা বিজেপিকে আটকে দেবো, আমরা একমাত্র পারি বিজেপিকে আটকাতে, সেটা তো ব্যর্থ হয়েছে। একমাত্র ওই সেন্টিমেন্ট দিয়েই তো মুসলিম ভোটটাকে রাখছিল, তাই না? আর কি ছিল মুসলিম ভোটকে রাখার টিএমসির হাতে অস্ত্র? একটাই বিজেপিকে আমরা আটকে দেবো। তো সেটা তো ভুল প্রমাণ হয়ে গেছে। তো তাহলে তুমি পারছো না, তুমি ফেলিওর। বরং সেটাকে এখন আবার বামেরা আরও অন্যভাবে ব্যাখ্যা করবে যে টিএমসি কেন পারবে, ওরা তো ওইভাবেই থাকতে চায়, অমুক তমুক ব্যাখ্যা করছে। ফলে যে সেন্টিমেন্টটা বা যে বিষয়কে সামনে রেখে টিএমসি মুসলিম ভোটটাকে টেনে রাখছিল, সেটা ফেলিওর, সেটা ব্যর্থ। ফলে এই মুহূর্তে কেন মুসলিম ভোট টিএমসিতে যাবে? কেন যাবে? আর টিএমসি দলটা তো দেখছেন পিসি ভাইপোর কী অবস্থা। ফলে টিএমসি কিন্তু ক্লোজ চ্যাপ্টার। কিন্তু একটা দল ক্লোজ হয়ে গেলে যারা বিরোধী আছে, বিকল্প তো কিছু না কিছু উঠবেই তো। কারণ মানুষের দেখুন, সব মানুষ একটা শাসক দলকে সাপোর্ট করবেন এরকম ভাবার ঠিক না। একটা অংশ সবসময় থাকবে বিরোধী, এবং সেটা থাকা উচিত। গণতন্ত্র তখনই মজবুত হয় যখন মানে অপোজিশন বলে একটা কিছু থাকে, তাই না? তো একটা অংশ সবসময় বিরোধী থাকবে। সেই বিরোধী জায়গাটা কারা পাবে, এটা হচ্ছে আমাদের বাংলা এখন সবথেকে বড় প্রশ্নের। তো আমি দর্শক যা দেখতে পাচ্ছি, তাতে করে টিএমসির মাঠে মারা যাচ্ছে। আবার এই ইস্যুতে শুরুতেই যেভাবে বামেরা বা নওশাদ সিদ্দিকীরা ধরে ফেলেছেন, টিএমসির ঝাঁপ বন্ধ হয়ে গেল। মুসলিম ভোটকে সামনে রেখে যে এগোনো, সে ঝাঁপ বন্ধ হয়ে গেল। টিএমসি দেখবেন, আমি তো বলছি আর 6টা মাস যেতে দিন। যদি মামেরা বা আইএসএফ একসঙ্গে যদি তারা নানান ইস্যুতে ঝাঁপিয়ে পড়ে, আর এই 6 মাস তো বিজেপি, এই তৃণমূল কংগ্রেস এমনি কাউকে দেখতে পাবেন না, কারণ তারা আতঙ্কে সব রয়েছেন, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাওয়ার ব্যাপার স্যাপার আছে না, রয়েছেন। ফলে আমার মনে হয় 6 মাসের মধ্যে দেখবেন পুরো মুসলিম ভোট, এখন তো মানে মেরুকরণ হয়ে গেছে, হিন্দু ভোট ম্যাক্সিমাম তো বিজেপি, মুসলিম ভোটেরও চলে যাচ্ছে আস্তে আস্তে। এবার বাকি যে অংশটা পড়ে আছে, সেটা দেখবেন টিএমসি বলছে না আমরা এখনও 40% ভোট পেয়েছি, বলছে তো 40% ভোট। তো আপনার সামনে লোকসভার ভোটটা হতে দিন, দেখবেন কত 40%-টা কোথায় নেমেছে। আর বামেদের ভোট দেখবেন এখন কম ছিল, তো দেখবেন কীভাবে বাড়ছে। হয়তো বিরাট কিছু হয়ে যাবে না, কিন্তু কীভাবে বাড়ছে দেখবেন। তো যাই হোক দর্শক, আমাদের কি টার্গেট ছিল?
আমাদের টার্গেট প্রথম ছিল তৃণমূল সরকারটাকে উৎখাত করা, এটা ছিল আমাদের প্রথম টার্গেট। ওকে, সেটা আমরা করতে পেরেছি। তারপরে কি টার্গেট বলেছিলাম যে আমাদের কাজ এখনও শেষ হয়নি, আমাদের দ্বিতীয় কাজ সেটা হচ্ছে টিএমসির ঝাঁপটাকে বন্ধ করা। আমি পরিষ্কার বলছি, আমার লুকোনো কিছু নেই, ওপেনলি বলি, আমাদের এরপরে কাজটা হচ্ছে টিএমসির ঝাঁপটাকে বন্ধ করা, কারণ এই দলটাকে আমরা চাই না। কারণ যা করেছে আবার যদি কোনো কারণে ফিরে আসে আর কেউ থাকতে পারবো না, আমরা কেউ না। আমাদের নিজেদের জীবনের একটা ব্যাপার আছে তো নাকি, আমরা দলটাকে এত খারাপ দেখেছি, এই দল আর ফিরে আসুক এটা আমরা চাই না, কেউ আমরা নিজেদের বিপদ ডেকে আনতে চাই না। ফলে জনমত তৈরি করে এই দলটাকে শেষ করতে হবে, দ্য এন্ড, পুরো ঝাঁপ বন্ধ। তো যা দেখতে পাচ্ছি ঝাঁপ বন্ধ। এখন ঝাঁপ বন্ধ করতে গেলে অন্য একটা ঝাঁপ খুলতে হয়, ঝাঁপ বন্ধ করতে গেলে অন্য একটা ঝাঁপ তো খুলতে হয়, মানুষগুলোকে কোথায় শেল্টার দেবেন? তো সেই ঝাঁপ খোলার জায়গাটা এখন যেহেতু ইনারা করছেন, চলুন করতে দিন, তারপর আবার পরের ব্যাপারটা ভাবতে হবে, পরে ভাবতে হবে কোন দিকে কী যাচ্ছে না যাচ্ছে। কিন্তু আপাতত হবে টিএমসির ঝাঁপটা বন্ধ করতে গেলে যদি এদিকে ঝাঁপ খোলে আমাদের খুব একটা আপত্তি নেই। কিন্তু নতুন সরকার এসছে, নতুন সরকারকে কাজ করার সুযোগটা কিন্তু দিতে হবে। সব কিছুতে লেগে পড়বো, ঝাঁপিয়ে পড়বো, তাহলে কিন্তু আর মানুষ সেটা সবসময় নেবেন না। কিন্তু মানুষ কনস্ট্রাকটিভ বিরোধিতা যেটা বলা হয়, যেটা গতকাল বিধানসভায় শুনলাম, এটা কিন্তু করতে দিতে হবে। করতে দিন, নতুন সরকার এসে কাজটা করুক। নিশ্চয়ই যেগুলো ভুল ত্রুটি থাকবে, যেগুলো করা দরকার অবশ্যই বলা যাবে, বলতে হবে। আমরা চাই এই বাংলাতে একটা দারুণ পরিবেশ ফিরে আসুক, বিধানসভার পরিবেশটা দারুণ হোক, শাসক বিরোধী তাদের যে জন্য বিধানসভা সেই মানে এই বিষয়টাকে মেনে চলুক, তাহলে তো বাংলার উন্নতি হবে না। যেহেতু এখন ডাবল ইঞ্জিন সরকার এসছে, আমরা আশা করছি কেন্দ্র থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আসবে, বাংলাকে ভেঙে চুরমার করে দেওয়ার যে অবস্থা সেখান থেকে তার উন্নতি ঘটবে, বাংলাকে আমরা ভালো হিসেবে দেখব। ফলে সরকারটাকে কাজটাও কিন্তু করতে দিতে হবে, সেটাও চাই। কিন্তু আবার বলি শেষে, টিএমসিকে আমরা তাসের ঘরের মতো মানে ভেঙে পড়তে দেখছি, এটা ভালো লাগছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।